মাস তো শুরু হলো, তাহলে কিভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা যারা স্বল্প আয়ের মানুষ, আমরা কিভাবে আমাদের সারা মাসটাকে চালাবো সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেই জন্য আমরা কিন্তু মাসের শুরুটা খুব সুন্দর করে প্ল্যান করে চলতে পারি। আমরা যদি মাসের শুরুটাই প্ল্যান করে চলি, তাহলে কিন্তু মাস শেষে আমাদের টানাটানি হয় না, কিংবা মুদি দোকান থেকে ধার করে বা বাকি খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আসুন তাহলে সারা মাসটা কিভাবে চালাবো। আজকে কিন্তু আমি অল্প টাকায় মাছ এবং মাংসের বাজারটা দেখাবো, যে সারা মাস এটা দিয়ে আমি কিভাবে চলবো। আজকে আমি কত টাকার মাছ কিনলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, এবং এই মাছগুলোই আমি কিভাবে সারা মাস চালাবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। সাথে সাথে আমি কিন্তু মাংসের বাজারটাও করে ফেলছি। তো কয় টাকার বাজার করছি, এত কম টাকার বাজার করে আমি কিভাবে সারা মাস চালাবো সেটা দেখলে অবশ্যই আপনাদের আইডিয়া হবে। ভয় না পেয়ে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সংসার চালানো সম্ভব, এবং সেই কাজটা অবশ্যই আমাদের আপুমনিদের বেশি চেষ্টা করতে হবে। আমাদের ভাইয়েরা তো হচ্ছে ইনকাম করবে, আর আপুমনিদের হচ্ছে সংসার চালানোর জন্য বুদ্ধি খাটিয়ে সংসারের হাল ধরতে হবে। তো আসুন আমরা আগে দেখি আমি কি কি মাছ কিনলাম। সেটা হচ্ছে, প্রথমে আমি কিন্তু এখানে কয়েক ধরনের মাছ কিনছি। গুঁড়া মাছ কিনছি 1 কেজি, ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ 1 কেজির একটু বেশি, এখানে আছে সরপুঁটি মাছ, আছে হচ্ছে ঝাটকা ইলিশ। তার পাশাপাশি আমি আর একটা মাছ কিনছি, আপনাদের দেখাবো। তো প্রথমে দেখাই নিচ্ছি, এখানে গুঁড়া মাছ, এই যে 5 মিশালি, এই মাছটা কিনছি 1 কেজি। তারপর ইলিশ মাছ 1 কেজি, এখানে ঝাটকা ইলিশ 1 কেজি, সরপুঁটি মাছ 1 কেজি, সাথে একটা পাঙ্গাস মাছ। তো এবার আমি অফ ক্যামেরায় সমস্ত গুঁড়া মাছগুলো কেটে নিচ্ছি। আপনাদের এবার শেয়ার করি গুঁড়া মাছটা আনার লাভ কি। এই যে দেখুন, গুঁড়া মাছটা আমি যখন কিনি তখনই চিন্তা করছি গুঁড়া মাছটার ভিতরে অনেক ধরনের মাছ আছে। যেমন ধরুন, এই যে এখানে টাকি মাছ আছে, টাকি মাছগুলো আমি আলাদা করে ফেলছি। এই টাকি মাছগুলো দিয়ে এখন কিন্তু শীতের সময় লাউ কিংবা শাকসবজি খেতে কিন্তু বেশ লাগে। এই ছোট ছোট মাছ, এগুলো বিলে ঝিলের মাছ, এগুলো কিন্তু দারুণ মজা। আমরা যারা এইগুলো খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে কিন্তু খুবই মজা লাগে। চাষ করা মাছের চেয়ে এই মাছগুলো কিন্তু ভীষণ স্বাদ। তো এখানে দেখুন, টাকি মাছগুলো আলাদা করে ফেললাম, 2টা ভাগে ভাগ করে ফেললাম। আর বাচ্চারা যেহেতু ছোট মাছ একদমই খায় না বললেই চলে, তাহলে আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার আছে মেনি মাছ, সাথে আছে খলসা মাছ। তো এরপর হচ্ছে ছোট ছোট বাইন মাছ আছে, যে এটার মধ্যে আছে ট্যাংরা মাছ। তারপর আছে বেলে মাছ। তো এই যে কয়েক ধরনের মাছ, আমি এগুলোকে আলাদা করে বাছাই করলাম। এখন 1 কেজি মাছ আমি 250 টাকা দিয়ে কিনে, এখানে যদি 5 থেকে 6টা ভাগে ভাগ করা যায়, আপনি দেখুন তাহলে আমার কয় টাকা করে ভাগ হলো এবং এখানে কয়দিন চললো। তো এখানে আমার 6টা ভাগ, আমি অবশেষে 6টা ভাগ করছি। এই যে এখন আপনাদের দেখায় আমি মিলায় রাখছি, যে মিলায় রাখার পরে ট্যাংরা মাছ বাইন মাছগুলো এখানে কিন্তু 6টা ভাগ হয়েছে। তো এখানে 1 কেজি গুঁড়া মাছ 250 টাকায় যদি আমার 6 ভাগ হয়, তাহলে দেখুন আমার কত সাশ্রয়ে, অল্প খরচে আমি কিন্তু এক একদিন চালাইতে পারতেছি। এখানে 6 দিন খুব সুন্দর করে চলে যাবে। 2জন মানুষের এর চেয়ে বেশি দরকার হয় না। আসলে একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে চললে আমাদের কিন্তু কোনো সমস্যাই হয় না। আমরা হাহুতাশ না করে, তাহলে কিন্তু আমরা কিন্তু সুন্দর করে সংসারটাকে চালাতে পারি। এই যে এবার আমি টাকি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর একে একে সমস্ত গুঁড়া মাছগুলোকে আলাদা আলাদা করে ধুয়ে তারপর আমি পোটলা করে রেখে দেব। গত কয়েকটা ভিডিও আমি কিন্তু সংসার চালানো নিয়ে ভিডিওটা দিয়েছি, সংসারে আয় ব্যয় হিসাব নিয়ে আপনারা কিন্তু খুব পছন্দ করছেন। সেই জন্যই আমি কিন্তু উৎসাহ পেয়েছি এই ধরনের ভিডিও নিয়ে আসা। তো আমি ভাবলাম মাসের বাজারটা আমি এবার কত কম টাকায় করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি কোনো আপুমনি ভাইয়াদের কাজে লাগবে। প্রথমেই বলে নিচ্ছি, এখানে আমি কিন্তু 1000 টাকার মাছ কিনেছি। তো আপনারা অবাক হবেন, মাত্র 1000 টাকা এত মাছ? হ্যাঁ, অবশ্যই আপনাকে কিছু টেকনিক খাটাতে হবে মাছগুলো কেনার জন্য। প্রথমত আপনি যেখানে আছেন, আপনার বাসার আশেপাশে কোথায় পাইকারি বাজার আছে সেই সন্ধানটা আগে নেবেন আপনি। কারণ হচ্ছে, আপনি পাইকারি বাজারে যদি কষ্ট করে মাছ বাজারে গিয়ে যদি মাছ কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার খুচরা দোকান থেকে অনেক টাকা লাভে আপনি মাছ কিনতে পারবেন। যেমন এই সরপুঁটি মাছটার কথাই বলি, এই মাছটা কিন্তু খুচরা বাজারে নেয় 200 টাকা থেকে 220 টাকা। আমি অনলি 120 টাকা দিয়ে কেজি কিনছি এই মাছগুলা। ভাবা যায় যে যেখানে 100 টাকায় বেশি ডিফারেন্স থাকে, তাহলে আমি যদি এরকম 5 ধরনের মাছ কিনি, প্রতি মাছ থেকে যদি 50 থেকে 100 টাকা করে সেভ হয়, তাহলে আপনি ওখান থেকে কত টাকা সাশ্রয় হয় এবং কত কম টাকায় আপনি মাছগুলো কিনতে পারেন। মাছ আমি কোথা থেকে কিনলাম সেটা বড় কথা না, আমি স্বপ্ন মিনা বাজার কিংবা আমি খুচরা বাজার না পাইকারি বাজার সেটা বড় কথা না, মাছ আমার কত টাকায় কম কিনতে পারলাম, কত ভালো কিনলাম, এবং আমি আমার মাসের শুরু শেষ চালাতে পারলাম কিনা, এটাই চ্যালেঞ্জ। এখানে পুঁটি মাছটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। দেখুন 120 টাকা 5 ভাগ হয়েছে, তাহলে আপনার কয় টাকা হয়েছে? মাত্র 25 টাকা করে পড়ছে এই মাছগুলো এক একটা ভাগা।
তো এইভাবে 20-25 টাকায় যদি আপনি মাছের ভাগা তৈরি করতে পারেন, আপনার কত সাশ্রয়ে আপনি সংসার চালাতে পারবেন। আপনি সারা মাস আরামসে খাবেন এবং টাকা খরচ খুব কম হবে। এরপর এই পাঙ্গাস মাছটা নিচ্ছি। পাঙ্গাস মাছটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। আর হচ্ছে পাঙ্গাস মাছটাকে আমি কেটে আনিনি, আগে সমস্ত মাছ আমরা কেটে নিয়ে আসতাম। আমার হাজব্যান্ড যখন 4 থেকে 5 হাজার টাকার মাছ একবারে কিনতো পাইকারি বাজার থেকে, তখন সে মাছগুলো সব কেটে নিয়ে আসতো। যেহেতু আমি সময় কম পাই, জব করি, সে আমার দিকে তাকিয়ে আমার উপর মায়া করে মাছগুলো কেটে নিয়ে আসতো। কিন্তু এখন আমি চিন্তা করছি, যেহেতু আমি সেভিংসের দিকে ভালো নজর দিচ্ছি, বা আমি চিন্তা করতেছি আমার আরও সেভ করা উচিত বা আরও ভালোভাবে চলা উচিত, যেন অসময় দুঃসময় আমার এই মানে সেভিংসটা যেন কাজে লাগে, সেই জন্য কিন্তু আমি এখন থেকে মাছটাকে ঘরে কাটার সিদ্ধান্ত নিয়েছি। যে কারণে আমি ঘরে সমস্ত মাছ এখন কুটবো, এবং এখান থেকেও আমি কিন্তু প্রায় 150 থেকে 200 টাকা সেভ করতে পারবো। কারণ প্রতি কেজি মাছ যদি 20 টাকা নেয়, তাহলে এখানে 5-6 কেজি 7 কেজি মাছ হলে তাহলে দেখা গেছে কত টাকা লাগে। এই টাকাটাও কিন্তু আমি আজকে খরচ করব না বা করি নাই, সেই টাকাটাও কিন্তু আমি সেভ করছি। তাহলে মাছ থেকে যদি আপনি 200-300 টাকা সেভ করেন, কাটা থেকে যদি 100 টাকা সেভ করেন, এখান থেকেও কিন্তু আপনি এই টাকাটা অন্য খাতে ব্যয় করতে পারেন। তো আমরা যারা আছি একটু আসলে সময় পাই, সুযোগ পাই, তাহলে কিন্তু আমরা নিজেদের কাজটা নিজেরা করে এখান থেকে অনেক টাকা সেভ করতে পারি। আর আমাদের গ্রামে যারা আছেন মা বোনেরা, তারা তো অবশ্যই সবাই নিজের মাছ নিজেই কুটে নেন বেশিরভাগ সময়। খুব বড় মাছ হলে অনেক সময় হেল্প নেয় অন্য কারো, তা না হলে নিজেরাই কুটে। তো আমিও একটা সময় সমস্ত মাছ নিজে কুটতাম। আবার মাঝখানে বাচ্চা কাচ্চা চাকরির জন্য আমি কিন্তু বাজার থেকে কুটে নিয়ে আসতাম। এখন আবার চিন্তা করছি যে যত কষ্টই হোক না কেন ঘরে মাছটা কোটার চেষ্টা করব। এই যে, আর দেখুন এই জিনিসটা খুব হেল্পফুল। এটা হচ্ছে একটা পাথর, যেটা বটি ধার করার জন্য। তো যাই হোক, এটা দিয়ে একটু বটিটা ধার করলাম, কারণ হচ্ছে আমার এখন পাঙ্গাস মাছটা কুটতে গেলে তাহলে চকচকা আর একটা ধারালো বটি দরকার। তো সেই জন্য আমি বটিটাকে একটু ধার করে নিলাম, সুন্দর ধার হয়েছে। এখন কিন্তু আমি মাছটা কুটতে খুবই সহজ হইতেছে আমার। তো এই পাঙ্গাস মাছটা আমি খুব সুন্দর করে কেটে নিব, আর বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। তো মাছ কাটার পাশাপাশি আরেকটা কথা বলে নেই, যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে অবশ্যই সুন্দর করে ছোট্ট একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। কারণ আপনার যে একটা চ্যানেল আছে, সেটা আপনি অন্য কাউকে যদি না জানান, তাহলে আপনার চ্যানেলটা কিভাবে গ্রো করবে। তো আপনার যদি ছোট্ট একটা চ্যানেল থাকে, তাহলে অবশ্যই আপনি সুন্দর একটা কমেন্টস করে রাখবেন, যেটা দেখে আরও দর্শক আপনার চ্যানেলটায় পৌঁছে যেতে পারে। এভাবে কিন্তু ছোট চ্যানেলগুলো বড় করতে হয়, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটাকে মানুষ চিনবে না। তো যাই হোক, এইবার কিন্তু আমি মাছটাকে সুন্দর করে কেটে, মাছ শুরু হয়ে গেছে, এখন কিন্তু মাছ বাজার মাংস বাজার করে ফেলছি। সেই সাথে আমি কিন্তু সংসারের অন্য শুকনা বাজারগুলো করে ফেলছি। আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো যে কত কম টাকার মধ্যে আমি শুকনা বাজারগুলো করছি এবং কি কি টেকনিকে করছি, সেইটা ভিডিওটা কিন্তু আলাদা একটা ভিডিও আসবে। যেহেতু মাছ বাজারের বা মাংস বাজারের ভিডিওটা একসাথে নিয়ে আসছি, এই কারণে ওই ভিডিওটা এটার সাথে যোগ করলে অনেক বড় হবে, যে কারণে কিন্তু ওই ভিডিওটা আমি আলাদা করছি। তো যাই হোক, এবার মাছের ব্যাপারটা আমি বলি। আপনারা সবসময় পাইকারি বাজার থেকে মাছ কিনবেন, অনেক সাশ্রয় হবে। 2 নম্বর হচ্ছে আপনারা অনেক ধরনের ছোট মাছ কেনার চেষ্টা করবেন, যারা ছোট মাছ খেতে পছন্দ করেন। আবার অনেকেই আছেন হয়তোবা ছোট মাছটা খেতে পারেন না, আপনারা কিন্তু এই ধরনের মাছ কিনতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে মাছটা খেতে পছন্দ করেন, যে মাছটা আপনার ভালো লাগে, সেটাই কিনবেন আপনি। যে মাছগুলো আপনার ভালো লাগবে না, সেই মাছগুলো আপনি কিনবেন না। আপনি আমাকে দেখে যে আমার মতোই কিনতে হবে বা আমি যে মাছগুলো কিনছি এগুলোই কিনবেন তা নয়। আপনি যখন বাজারে যাবেন, আপনার পছন্দের মাছটা আপনি কিন্তু নিতে পারবেন, এবং আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোন মাছটা আপনার পছন্দ এবং সেটা কতটা কম দামে নেওয়া যায়, এবং কতটুকু পরিমাণ নিলে আপনার সারা মাস হয়, অপচয় হয় না। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের চাহিদাগুলো না একটু কম করতে হবে। কারণ হচ্ছে আমাদের ঘরের পুরুষরা অনেক কষ্ট করে ইনকাম করে, তারা রাত দিন এক করে টাকা উপার্জনের জন্য বাইরে থাকে, অনেক ধরনের পরিস্থিতির শিকার হয়, অনেক কষ্ট তারা স্বীকার করে। অনেক কিছুই আমরা চোখে দেখি, অনেক কিছু দেখি না, অনেক কিছু উপলব্ধি করি, অনেক কিছু করি না। তবে তাদের এই কষ্টগুলোকে একটু যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু তাদের কষ্ট সারা জীবন কষ্টই থাকবে। আমরা যারা ঘরে আছি, আমরা কিন্তু পারি, আমরা যারা সব সময় বাসায় থাকি, আমরা কিন্তু পারি তাদের কষ্টগুলোকে একটু কমাতে। কেমন কমাতে? আপনি তো তার কাজটাকে করে দিয়ে আসবেন না, কিন্তু আপনি আপনার ঘরের সমস্ত জিনিসগুলো
একদম মেনটেন করে সুন্দর করে তার হতাশাটা কমায় দিতে পারেন। আর একটা পুরুষ মানুষের যখন হতাশা থাকে না, একটা পুরুষ মানুষের যখন দুশ্চিন্তা থাকে না তার সংসার নিয়ে, সে যখন চিন্তা করে যে আমার ঘরে এমন একটা মানুষ আছে যে কিনা আমার যে কোনো পরিস্থিতিতে আমার সংসারটাকে আগলে রাখতে পারবে এবং সে কোনো কিছুতে হতাশ হবে না, তার চাহিদা খুবই কম, সে যা দিব তাতেই সন্তুষ্ট, তখন ওই পুরুষ মানুষটা কোনো দিনেই আপনার উচ্চাকাঙ্ক্ষা হবে না বা তার যে ইনকাম তার চেয়েও বেশি সে অবৈধভাবে ইনকাম করার চেষ্টা করবে না। সবচেয়ে বড় কথা, হালাল ইনকামে বরকত বেশি। সব সময় চেষ্টা করবেন আপনার স্বামীকে, আপনার ঘরের পুরুষকে উৎসাহিত করবেন যেন হালাল বরকত আসে, সেই চিন্তা করবেন। সেটা 1 টাকা হোক, সেই 1 টাকার মধ্যে চলার চেষ্টা করবেন, তবুও যেন হালাল ইনকাম ঘরে থাকে, এইটা খেয়াল করার দায়িত্ব একজন মহিলার। প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য বা তার জীবনে ধৈর্য ধরার জন্য কিন্তু কিছু না কিছু সমস্যা দিয়ে থাকেন। তো আমরা যেন সবসময় এরকম ভাবতে পারি যে কোনো দিন যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে, তখন যেন নিজের বিবেকের কাছে ছোট না থাকি যে হ্যাঁ আমার স্বামী হারাম ইনকাম করে বা আমার স্বামী খারাপ পথে ইনকাম করে, যে কারণে আমার এই সমস্যাটা হয়েছে। এটা যে কতটা বেদনার, কতটা কষ্টের, আমার মনে হয় যে যারা করে তারাই শুধু বুঝবে। আর যে হালাল ইনকাম করে, যার ঘরে হালাল টাকা চলে আসে, সেই হালাল টাকায় আপনি যদি আপনার এই টাকাটা যদি কোনো কারণে যদি আপনি লসেও যান, কোনো কারণে যদি আপনার হালাল টাকাটা যদি কোনো কারণে কেউ মেরেও দেয়, কষ্টও হয়, তবুও কিন্তু আপনি কিন্তু হ্যাপি থাকবেন। কারণ আপনি চিন্তা করবেন যে আমার এই আল্লাহ তাআলা যে এত কষ্টের টাকাটা কোনোভাবে নষ্ট হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো কোনো উদ্দেশ্য আছে আল্লাহর, অবশ্যই সেই কারণেই কিন্তু এরকম হয়েছে। তখন কিন্তু আপনি কোনো কারণেই কোনো হতাশ হবেন না, কষ্টও পাবেন না। তো এজন্য বলবো যে আমরা বিবেকের কাছে যেন ছোট না থাকি, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের মেয়েদের নিতে হবে। কারণ আমরা পুরুষদেরকে উৎসাহী করব যে হালাল ইনকামের জন্য। তো হালাল ইনকাম আপনি যতটুকু আপনার ঘরে আসবে, আল্লাহর বরকত রহমত তার 3 গুণ হবে। আপনি হালাল ইনকামের বাজার করবেন, হালাল ইনকামের কাজ করবেন, দেখবেন যে সব কিছুই আপনার ঘরে এত বরকত, এত বরকত, আল্লাহর এত রহমত যে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা কথা হচ্ছে, আপনি যখন আপনার ঘরে যখন আপনার খুব কম আয় থাকবে এবং হালাল ইনকাম থাকবে, তখন কিন্তু আপনার কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকার কথা না। তখনই হতাশা আসবে যখন আপনার উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে, আপনার প্রয়োজনের চেয়েও আপনি অনেক বেশি চাইতে থাকবেন। আপনি অন্য মানুষকে দেখে ফলো করবেন যে এর সংসার এরকম চলতেছে, আমারও ওরকম চলতে হবে। কিন্তু আপনার তো সেই ধারণ ক্ষমতা লাগবে, আপনার সংসারের ইনকামটা সেটা লাগবে। যদি এটা না হয়, তখন আপনি যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, দেখবেন যে আপনার আল্লাহর রহমত বরকত আপনার সংসারে চলে আসবে। যাই হোক, আমরা যেন হতাশ না হই, আপুমনিদের উদ্দেশ্যে বলছি, আমরা হতাশ হব না। অল্প আয়ে আমরা সংসারটা সুন্দর করে চালাবো, ধৈর্য ধরে খুব সুন্দর করে আমাদের সংসারে চলতে হবে। সেই সাথে ধৈর্যের পাশাপাশি আপনি কিন্তু হাসি খুশি থাকবেন। ইনকাম যেটাই হোক না কেন, এটাকেই তৃপ্তি সহকারে আপনাকে সারা মাস চলতে হবে এবং সারা বছর ধরে আপনাকে এইভাবেই চলতে হবে। আর হাজব্যান্ডরা যখন ঘরে আসবে, ইনকাম যাই হোক না কেন, যেন এটাই হচ্ছে শান্তির নীড়, সেই একটা পরিবেশ তৈরি করতে হবে। তো মাছ বাজারটা শেষ, 1000 টাকার মাছ, আমি সমস্ত মাছগুলো আমি কিনছিলাম 1000 টাকা দিয়ে। মাছগুলোকে প্রায় 22টা ভাগ হয়েছে, 22টা ভাগে রেখে দিছি। আমি যদি সপ্তাহে প্রতিদিন মাছ খাই বা একদিন না খাই, সপ্তাহে একদিন না খেলেও আমার পুরো মাস চলে যাবে। আর এখানে আমি 1100 টাকার মুরগি কিনছি, এখানে 4টা মুরগি আছে। আর এই মুরগিগুলোকেও আমি এখন ভাগ ভাগ করে রেখে দেবো, আর আজকে কিছু রান্না করব। তো যাই হোক, এখানে আমি মুরগিগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ বাচ্চারা একটু চিকেন খেতে পছন্দ করে, কারণ ওরা হচ্ছে একদিন পর পর যেন চিকেন পায়, সেভাবে আমি অল্প অল্প করে রেখে দিছি। তো দেখলাম যে 2 দিন পর আমি ওদেরকে রান্না করে দিতে পারবো। এখানে 10টা ভাগ হয়েছে। তার পাশাপাশি এখানে আজকে একটা মুরগি রান্না করব আমি, মানে একটার একটু কম, এখানে একটা মুরগির একটু কম আছে, এটা আমি রান্না করব। ওদেরকে এই মুরগিটা দিয়ে আজকে আমি রোস্ট করে দেব। তো এখানে রোস্ট পোলাও করব, রান্না করব। আর পাশাপাশি হয়েছে এখানে যে পোটলাগুলো আছে, এখানে 10টা পোটলা, 10 দিন, তাহলে আমি ঠিক 3 দিন পর পর ওদেরকে মাংস রান্না করে দিতে পারবো। তো আর এইখানে হয়েছে মুরগির গিলা, কলিজা, পা, মাথা, চামড়া। আমি কখনোই এগুলো আনতাম না আগে, এগুলো আমি হচ্ছে দোকানেই রেখে আসতাম, কারণ ড্রেসিং করে আনতাম না, আনতাম হচ্ছে চামড়াটা ফেলে। তো এইবারে ভাবলাম আমি ড্রেসিং করে নিয়ে আসবো, কারণ এই চামড়া, মাথা, পা, গিলা এগুলো বাচ্চারা পছন্দ করে। তো আমি একদিন পেঁপে দিয়ে রান্না কিংবা বুটের ডাল অথবা খিচুড়ির মধ্যে দিতে পারবো। তো এখানেও আমার 2 দিন চলে যাবে। এটাও হিসাব করলাম আমি যে মাসটা আমাকে কিভাবে চালাতে হবে ধৈর্য ধরে, এটা একটা টেকনিক। আর যেহেতু আমি আপুমনিদেরকে এখন সেভিংসের ভিডিওটা দিতেছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই টেকনিকগুলো আপুদেরকে দেখাই দিতে হবে, যেন কেউ হতাশ না হয়। তো আমি এখন রোস্ট পোলাও করে নেব।
ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে আসছি। তো আমার কথার মধ্যে যদি ভুল থাকে আপুমনিরা আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। যদি আরও নিত্য নতুন ভিডিও চান, কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আজকে আমি রান্নার মধ্যেই ভিডিও থেকে বিদায় নেব, অনেকক্ষণ হয়ে গেছে। পরবর্তীতে আবার সুন্দর ভিডিও নিয়ে আসবে। পরবর্তী ভিডিওটা আসবে মাসিক শুকনা বাজার নিয়ে। কত কম টাকায় আমি মাসিক শুকনা বাজার করব, যাদের স্বল্প হয় তারা কিন্তু ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন। নতুন সংসার তাদের সবচেয়ে কাজে লাগবে। আর আরেকটা কথা বলি, আমার ভিডিওটা তারাই দেখবেন যারা কিন্তু স্বল্প আয়ের, নিম্ন আয়ের, আমার মতন গরিব মধ্যবিত্ত। যারা বড় লোক তারা কিন্তু ভিডিওটা থেকে স্কিপ করে যাবেন। তারা আমাদের ভিডিও দেখে হাসবেন কিংবা মন্তব্য খারাপ করবেন, অনেক ভুল ধরবেন। এইসব লোকদের আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আমার মতো যারা আছেন তারাই আমার ভিডিও দেখবেন। আশা করছি এই ভিডিও দেখে অনেক নতুন নতুন সংসারী আপুরা সংসার গোছাতে পারবেন এবং হতাশ হবেন না। এবং সেই সাথে আমরা যারা গরিব মধ্যবিত্ত, আমাদের ভিডিও আমরা দেখে কিন্তু আমাদের মতনই মনে হয়, সাহস পাই। তো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। প্লিজ আপুরা শেয়ার করবেন ভাইয়াদের কাছে, ভাইয়ারা শেয়ার করবেন আপুদের কাছে। আশা করছি এ থেকে একে অপরের কাছে শেয়ার করলে ভিডিওটা অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নয়, আল্লাহ হাফেজ, টাটা।